Hey champs, myself Arup Mondol and I do welcome you all to this incredible channel of Let's Update Bangla এগিয়ে থাকে এগিয়ে রাখে। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা কি নিয়ে আজকে করব সেটা আগে তোমাদের বলে দিই। সেটা হচ্ছে তিনটে টার্ম নিয়ে আজকে আমরা আলোচনা করব, কাউন্সেলিং রিলেটেড তিনটে টার্ম। সেটা হচ্ছে আপগ্রেডেশন, ফ্রি এক্সিট অ্যান্ড রেজিগনেশন। এই তিনটে টার্ম সম্পর্কে অনেকের কিন্তু অনেক রকম কনফিউশন থাকে। আজকে আমরা সেই সমস্ত কনফিউশন দূর করার চেষ্টা করব। প্রথমে বলে রাখি, আজকের ভিডিওটা কারা কারা দেখতে পারবে। আজকের ভিডিওটা দেখবে কিন্তু যারা অল ইন্ডিয়া কাউন্সেলিং করবে তারা দেখবে, এবং তার সাথে সাথে যারা স্টেট কাউন্সেলিং করাবে তারা কিন্তু দেখবে, কারণ ফ্রি এক্সিট আপগ্রেডেশনের অর্থটা কিন্তু দুটো জায়গাতেই সেম। তো আজকে আমরা প্রথমে শুরু করব আপগ্রেডেশন নিয়ে, তারপরে আমরা দেখবো ফ্রি এক্সিট কি জিনিস, তারপরে দেখবো রেজিগনেশন কি জিনিস। এর মাঝে কিন্তু আমরা রিলিভিং লেটার নিয়েও একটু আলোচনা করে নেব। তো তোমরা অলরেডি জানো যে আমার চ্যানেলে কিন্তু নিট 2025 WBMCC কাউন্সেলিং রিলেটেড ডকুমেন্টের কিন্তু সিরিজটা কমপ্লিট হয়ে গেছে, এবং তার মধ্যে কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, একবারে ডিটেলস আলোচনা করেছি। ইউটিউবের বুকে প্রথমবার এত ডিটেলসে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ডকুমেন্ট সম্পর্কে। তো তার কিন্তু আলাদা প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, এবং প্লেলিস্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি। সেখান থেকে কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে প্লেলিস্টটাকে। এবং তার সাথে সাথে বলে রাখি, যারা এখনো পর্যন্ত WBMCC ডকুমেন্ট কি কি লাগবে সেগুলো এখনো পর্যন্ত দেখোনি, তারা কিন্তু অবশ্যই দেখে নাও, কারণ 30শে জুলাই বা তার এক দুদিন কিন্তু এগোতে পেছোতে পারে, তার মধ্যেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিং শুরু হয়ে যাবে। এবং 21শে জুলাই মানে এই সোমবার থেকে কিন্তু আমাদের অল ইন্ডিয়া কাউন্সেলিং স্টার্ট হচ্ছে, এবং অল ইন্ডিয়া কাউন্সেলিং এ যারা যারা পার্টিসিপেট করবে তারা কিন্তু অবশ্যই আপগ্রেডেশন, ফ্রি এক্সিট এবং রেজিগনেশন ব্যাপারটা দেখে নাও। আর আমি বলে রাখি, যারা এখনো পর্যন্ত যারা অল ইন্ডিয়া কোটায় কাউন্সেলিং করাবে, অল ইন্ডিয়া কাউন্সেলিং করাবে 15% স্টেট, 15% কোটার জন্য, মানে 15% গভর্নমেন্ট কোটার জন্য এবং 100% ওপেন সিটের জন্য যারা যারা অ্যাপ্লিকেশন করাবে, তাদের জন্য কিন্তু একটা ডিটেলসে ভিডিও, মানে কিরকম ভিডিও বলতে চাইছি আমি, কাউন্সেলিং প্রসেসের ভিডিও কিন্তু আমি আনবো। ইতিমধ্যে কিন্তু খুব 1-2 দিনের মধ্যে কিন্তু আপলোড হয়ে যাবে ভিডিওটা, এবং সেই ভিডিওতে কিন্তু আমি ফ্লো চার্টটা যেটা দেয় এমসিসি, যে ফ্লো চার্টটা দিয়েছে সেই ফ্লো চার্টটাকে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করবো, এবং সেই ফ্লো চার্টটাকে আমি আমার নিজের মতো করে একটা ফ্লো চার্ট বানিয়েছি, সেটাও কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো। তো তার জন্য তোমরা একটু ধৈর্য ধরো, আশা করি একদিনের মধ্যেই বা আজকেই কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমরা ভিডিওটা পেয়ে যেতে পারো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকমই নতুন নতুন ইউনিক কোয়ালিটি কন্টেন্ট যেন তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এবং লাইক আর একটা শেয়ার করে রাখবে ভিডিওগুলো যদি ভালো লাগে তবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপগ্রেডেশন নিয়ে। তো বলে রাখি, আপগ্রেডেশন কখন কখন করা যায়। আপগ্রেডেশন কিন্তু টোটাল দুবার করা যায়। কবার বললাম, টোটাল কিন্তু দুবার আপগ্রেডেশন করা যায়। একটা হচ্ছে রাউন্ড 1 থেকে রাউন্ড 2 কাউন্সিলিং এর মধ্যে একবার করবো আমরা, আরেকবার কিন্তু রাউন্ড 2 থেকে যখন রাউন্ড 3 তে আমরা যাবো তখন কিন্তু একবার আপগ্রেড করা যায় কলেজ। তো কিভাবে আপগ্রেডেশনটা হয় অ্যাকচুয়ালি দেখো, ধরো রাউন্ড ওয়ানে তোমার একটা কলেজ অ্যালট হলো। রাউন্ড 1-এ তোমার একটা কলেজ অ্যালট হয়েছে এবং সেই কলেজটায় তুমি জয়েন করলে। আমরা কিন্তু এটাও দেখবো যে আপগ্রেডেশন আর ফ্রি এক্সিটের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা সেটা কোন জায়গাটায়, সেটা কিন্তু এই জয়েন এই জায়গাটাই কিন্তু বেসিক ডিফারেন্সটা আসবে, আমরা পরে সেটা আলোচনা করছি। প্রথমে তোমরা আপগ্রেডেশন সম্পর্কটা বুঝে নাও, সম্পর্কে একটু বুঝে নাও। সেটা বলছি, রাউন্ড 1-এ যখন কলেজ অ্যালট হবে এবং সেই কলেজে গিয়ে কিন্তু তোমরা জয়েন করবে, এবং দেখা গেল যে কলেজটা তোমাদের মনের মতো হলো না, কিন্তু তাও তোমরা রিস্ক ফ্যাক্টর থেকেই যায় বলে কিন্তু তোমরা কলেজটা জয়েন করে নিলে। এবং কলেজে জয়েন করার পর সেখানে কলেজ কর্তৃপক্ষ কি করবে, তোমাকে একটা ফর্ম দেবে, আপগ্রেডেশন ফর্ম। এবং সেই আপগ্রেডেশন ফর্মে এটা কিসের জন্য দেওয়া হয়, যে তুমি এই কলেজটা পেয়ে হয়তো তুমি খুশি নও, বা তুমি কলেজটাকে আপগ্রেড করাতে চাইছো, হয়তো তুমি এর থেকে আরো বেটার কলেজ ডিজার্ভ করো। তার জন্য কিন্তু একটা আপগ্রেডেশন ফর্ম আসবে, এবং সেখানে দুটো অপশন থাকবে, যে আমি কলেজ আপগ্রেড করতে ইচ্ছুক রাউন্ড 2-তে, বা আমি কলেজ আপগ্রেড করতে ইচ্ছুক নই, আমি যে কলেজটা পেয়েছি সেটা নিয়েই আমি শান্তিতে থাকতে চাই। এরকম কিন্তু দুটো অপশন থাকে। তো তোমরা সাপোজ ধরো আপগ্রেডেশন ফর্মে তোমরা নোতে টিক মারলে, কি বললাম, নয় ইয়েস এ টিক মারবে নয় নোতে টিক মারবে। এবার দেখা গেল কিছু ক্যান্ডিডেট আপগ্রেডেশন ফর্মে নোতে টিক মেরেছে। যদি তুমি নোতে টিক মারো তাহলে কি হবে না, কাউন্সিলিং প্রসেসটা কিন্তু ওখানে এন্ড হয়ে যাবে, মানে তুমি আর রাউন্ড 2 এর জন্য আর যেতে পারবে না, বা রাউন্ড 2-তে চয়েস ফিলিং আর করতে পারবে না। যে কলেজটা তোমার অ্যালট হয়েছে সেই কলেজেই কিন্তু তোমার পড়াশোনা স্টার্ট হয়ে যাবে নেক্সট সেশনের জন্য, কিন্তু তোমার পড়াশোনাটা টোটালি স্টার্ট হয়ে যাবে ওই কলেজ থেকেই। এবং পুরো 5.5 বছর, মানে 4.5 বছর তোমার একাডেমিক ইয়ার এমবিবিএস এর, এবং 1 বছর কিন্তু ইন্টার্নশিপ, সেই পুরো ইয়ারটা কিন্তু তোমার ওই কলেজ থেকেই কাটাতে হবে, এবং ওই কলেজেই কিন্তু তোমার পড়াশোনাটা রানিং থাকবে। এবার বলি, যারা আপগ্রেডেশন ফর্মে ইএস টিক মারবে, যারা আপগ্রেডেশন ফর্মে ইএস টিক মারবে তাদের ক্ষেত্রে কি হবে। এবার ধরো আমি একটা কলেজ পেয়েছি, এবিসি একটা কলেজ পেয়েছি, কিন্তু আমি এর থেকে আরো বেটার কলেজ ডিজার্ভ করি, XYZ একটা বেটার কলেজ আমি ডিজার্ভ করি। তার জন্য কি করেছি, আমি আপগ্রেডেশন ফর্মে টিক মেরে দিয়েছি ইএস এ, হ্যাঁ আমি আপগ্রেডেশন করাতে চাই, এই অপশনটা আমি টিক মেরেছি।
এবার এখানে কিন্তু দুটো পসিবিলিটি থেকে যায়, যখন রাউন্ড টু মানে যখন আমি টিক মারবো তখন কি হয়ে গেল, আমি কিন্তু রাউন্ড টু এর অংশ হয়ে গেলাম। মানে রাউন্ড টু তে যখন চয়েস ফিলিং হবে আমি কিন্তু আবার সেই চয়েস ফিলিংটা করতে পারবো, এবং রাউন্ড ওয়ানে যে চয়েস ফিলিংটা করেছি সেটা কিন্তু টোটালি নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। মানে রাউন্ড ওয়ানে যে চয়েস ফিলিংটা করেছি তার সাথে আমি অ্যাড কলেজ করতে পারবো, ডিলিট কলেজ করতে পারবো, কলেজের যে প্রেফারেন্স লিস্ট সেটাকেও কিন্তু আমি নতুন করে সাজাতে পারবো, মানে টোটালি নতুন ভাবে কিন্তু আমি চয়েস ফিলিংটা করাতে পারবো। তো দেখা গেল রাউন্ড টু তে চয়েস ফিলিং করানোর পর, মানে আপগ্রেডেশনের পর যখন রাউন্ড টু তে আমি চয়েস ফিলিং করাচ্ছি, তখন দেখা গেল দুটো ঘটনা ঘটলো যখন রাউন্ড টু এর রেজাল্ট বেরোলো। হতে পারে আমার কলেজটা আপগ্রেড হলো, আমি হয়তো তার থেকে বেটার কলেজ পেয়ে গেলাম। আবার হতে পারে যে আমার কলেজটা আপগ্রেড হলো না, যে কলেজটা ছিল আমার সেই কলেজটাই থেকে গেল, এরকমও কিন্তু হতে পারে। প্রথমে বলি যাদের কলেজ আপগ্রেড হবে না তাদের কি হবে। দেখো, যাদের কলেজ আপগ্রেড হলো না, যাদের কলেজ আপগ্রেড হবে না তাদের কিন্তু রাউন্ড ওয়ানে যে কলেজটা তুমি পেয়েছিলে, মানে ধরো আমি রাউন্ড ওয়ানে কোন কলেজটা পেয়েছিলাম, আমি এবিসি কলেজটা পেয়েছিলাম। আমি আপগ্রেড দিয়েছিলাম এক্স ওয়াই জেড কলেজ পাওয়ার জন্য, কিন্তু আমি আপগ্রেড আমার হলো না, তাহলে আমি প্রিভিয়াস যে কলেজে আমি ছিলাম, মানে এবিসি কলেজ, সেই কলেজেই কিন্তু আমার থেকে যাবে, মানে সেই কলেজের সিটটাই কিন্তু আমার থেকে যাবে, এবং এবং আমি সেখানেই কিন্তু রানিং পড়াশোনাটা স্টার্ট করতে পারবো। আবার আমি রাউন্ড থ্রিতে যখন কাউন্সিলিং হবে তখন কিন্তু আমি আরেকবার কি করতে পারবো না, আপগ্রেডের জন্য দিতে পারবো। বেশ, সেই ব্যাপারটা আমি একটু বাদে আলোচনা করছি। এবার আমি আলোচনা করি যাদের রাউন্ড টু তে যখন রেজাল্ট বেরোলো দেখা গেল যে কলেজ আপগ্রেড হয়ে গেল, মানে এবিসি কলেজ থেকে তার এক্স ওয়াই জেড কলেজটা হয়ে গেল। এবার কি হবে না, সে হয়তো তখন ভাবলো যে আমার এবিসি কলেজটাই ভালো ছিল, আমি যে নতুন কলেজটা আমি আপগ্রেডে পেয়েছি সেই কলেজটা আমার যেতে ইচ্ছা করছে না, এরকম তার মনে হলো। কিন্তু একটা কথা বলে রাখি, খুব ইম্পর্টেন্ট একটা কথা, এই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম জনের ভুল হয়। তোমার কিন্তু যে নতুন কলেজটা উঠবে আপগ্রেড হওয়ার পর, সেই নতুন কলেজে কিন্তু তোমাকে যেতেই হবে। কি বললাম, তোমাকে যেতেই হবে অ্যাডমিশন নেওয়ার জন্য, আর তুমি যদি না চাও তাহলে কিন্তু তোমাকে এইভাবে মান্য দেওয়া হবে যে তুমি কলেজটা ছেড়ে দিলে। কারণ কেন বলছি যেতেই হবে, কারণ তুমি যে প্রিভিয়াস কলেজটায় তুমি ছিলে, মানে এবিসি কলেজে তুমি ছিলে, আর এখন তোমার এক্স ওয়াই জেড কলেজটা উঠেছে নিউ আপগ্রেডের পর, তো তোমার এবিসি কলেজে যে সিটটা ছিল সেটা কিন্তু তুমি খুইয়ে ফেলবে, মানে সেই সিটটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে। মানে আরেকজন কিন্তু যে আপগ্রেড দেবে সে কিন্তু অন্য একটা ক্যান্ডিডেট কিন্তু ওই কলেজে তোমার যে প্রিভিয়াস সিটটা ছিল সেই সিটটা কিন্তু তারও আপগ্রেড হয়ে দখল হয়ে যাবে। সুতরাং তোমার কিন্তু প্রিভিয়াস সিটটা ক্যান্সেল হয়ে যাবে, যে নতুন আপগ্রেড কলেজটা উঠবে সেখানে কিন্তু তোমাকে যেতেই হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এখন এই যাওয়ার সময় কি করবে, ধরো তুমি এবার নতুন কলেজটা যেতেই হবে, এবার হতে পারে তোমার কলেজটা ভালো লাগুক ছাই না লাগুক, কিন্তু তোমাকে যেতেই হবে কলেজটায় অ্যাডমিশন নেওয়ার জন্য। এবার তুমি নতুন কলেজটা অ্যাডমিশন নিতে যাবে, এবার তোমাকে কি করতে হবে, যে পুরোনো কলেজটায় তুমি ছিলে, মানে প্রিভিয়াস যে কলেজটা তোমার ছিল রাউন্ড ওয়ানে, সেই কলেজটা থেকে কিন্তু তোমাকে রিলিভিং লেটার নিতে হবে। রিলিভিং লেটার মানে কি, যে আমি এই কলেজটা ছেড়ে আমি ওই কলেজে যেতে চাইছি, তার জন্য আপনারা আমাকে একটা রিলিফ লেটার দিন। এবং আপনারা আমার কাছ থেকে যে সমস্ত ডকুমেন্টস নিয়েছেন, মানে রাউন্ড ওয়ানে যখন আমার অ্যাডমিশন হয়েছে, তোমরা যারা যারা আমার ভিডিও দেখোনি তাদেরকে আমি বলে রাখি, যখন তোমাদের কলেজে অ্যাডমিশন হয় তখন কিন্তু তোমাদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ প্রচুর ডকুমেন্টস কিন্তু জমা রেখে দেয়। কি কি ডকুমেন্টস লাগে কলেজ অ্যাডমিশনের সময় সেই রিলেটেড কিন্তু ভিডিও আমি খুব শীঘ্রই বানাবো, তার জন্য কিন্তু তোমাদের কিছুটা ওয়েট করতে হবে। তো ওইসব পরের কথা, এখন এই ব্যাপারে আলোচনা করা যাক। তা সেই কলেজটা থেকে তোমাকে রিলিফিং লেটার নিতে হবে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাকে নিতে হবে পুরোনো কলেজটা থেকে, মানে যে প্রিভিয়াস কলেজটা তোমার ছিল সেখান থেকে, এবং নতুন যে আপগ্রেড কলেজটা হয়েছে সেই কলেজে গিয়ে কিন্তু তোমাকে সেই ডকুমেন্টস গুলো আবার জমা দিয়ে এবং কলেজ বন্ড তোমার পুনরায় জমা দিয়ে কিন্তু সেই নতুন কলেজে অ্যাডমিশন নিতে হবে। বুঝতে পারলাম? তাহলে এইটা গেল টোটাল আপগ্রেডের ব্যাপার। এবার আমি বলি এই পুরো ব্যাপারটা কিন্তু তোমার রাউন্ড ওয়ান থেকে রাউন্ড টু তে সেম প্রসেস। আবার দেখা গেল কারো রাউন্ড টু তে কলেজটা উঠলে বা রাউন্ড থ্রি তে সে আবার আপগ্রেড দিতে চাইছে, কারণ তার রাউন্ড টু এর কলেজটা পছন্দ হয়নি বা সে ওটা নিয়ে স্যাটিসফাই নয়, সে আরো ভালো কলেজ ডিজার্ভ করে বলে তার ধারণা, তাই সে রাউন্ড থ্রিতে আবার আপগ্রেড দিতে চাইছে। সে আপগ্রেড দিয়ে দিল রাউন্ড থ্রিতে, যদি কলেজ আপগ্রেড হয় ভালো, আপগ্রেড হলে তাকে আবার সে নতুন কলেজে যেতে হবে, আপগ্রেড না হলে প্রিভিয়াস কলেজের সিটটাই কিন্তু তার রিটেন থাকবে। বোঝাতে পারলাম? এবার একটা কথা বলি, কারো কারো মনে হলো রাউন্ড থ্রিতে আমি কলেজ পেয়েছি, সেই কলেজটা নিয়ে আমি স্যাটিসফাই নই, এবার আমার তো স্টে ভ্যাকান্সি আসবে, মানে যেটাকে আমরা রাউন্ড ফোর বলি, স্টে ভ্যাকান্সি রাউন্ড। এবার তার মনে হলো স্টে ভ্যাকান্সি রাউন্ডের জন্য আমি রাউন্ড থ্রিতে যে কলেজটা পেয়েছি সেটাকে আপগ্রেড দেবো। একটা কথা বলে রাখি, যে আমি রাউন্ড থ্রিতে যে কলেজটা পেয়েছি সেখান থেকে যদি আমি আপগ্রেড করাতে চাই স্টে ভ্যাকান্সিতে, সেটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। কারণ রাউন্ড থ্রি থেকে স্টে ভ্যাকান্সিতে যাওয়ার সময় যদি আমি কলেজ আপগ্রেড করি, সেখানে কিন্তু কোনো রকম আপগ্রেডেশনের রুল এমসিসি কিন্তু উল্লেখ করেনি, কারণ কোনো রকম আপগ্রেডেশন কিন্তু হয় না, কারণ আপগ্রেডেশন টোটাল আমি দুবারই করতে পারবো, একবার রাউন্ড ওয়ান থেকে রাউন্ড টু তে যাওয়ার সময়, একবার রাউন্ড টু থেকে রাউন্ড থ্রিতে যাওয়ার সময়। আমি কিন্তু দুবারই আপগ্রেডটা করতে পারবো, আমি কিন্তু রাউন্ড থ্রি টু স্টে ভ্যাকান্সি সেই সময় কিন্তু আমি আর আপগ্রেড করতে পারবো না। সুতরাং রাউন্ড থ্রিতে তোমাদের যেই কলেজটা অ্যালট হবে সেই কলেজটা কিন্তু তোমাকে অবশ্যই নিতে হবে, এবং সেখান থেকে কিন্তু তুমি রিজাইন করতে পারবে না। আর কেউ যদি রিজাইন করে বা লিভ করে, বা কেউ যদি কলেজে জয়েন না করে, রিজাইন বা লিভ করার ব্যাপারটা তো আলাদা ব্যাপার হলো, ধরো কলেজ উঠলো কিন্তু রাউন্ড থ্রিতে সে কলেজ জয়েন করলো না, মানে সে এক্সিট করলো কলেজ থেকে, সে কলেজে জয়েন করলো না, তখন কি হবে, কলেজ কিন্তু তাকে আর পরবর্তী যে কাউন্সেলিং ফার্দার স্টেপ গুলো রয়েছে
সেখানে কিন্তু তাকে বসতে দেবে না। এবার এই কলেজ জয়েন না করার প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, ধরো স্টে ভ্যাকান্সি রাউন্ড চলছে, রাউন্ড 4 স্টে ভ্যাকান্সি। সেই স্টে ভ্যাকান্সি রাউন্ডে ধরো তোমার কলেজ উঠলো কিন্তু তুমি কলেজে জয়েন করলে না। এটা কিন্তু খুব মারাত্মক একটা ব্যাপার যে স্টে ভ্যাকান্সি রাউন্ডে আমার কলেজ উঠলো, আমি কলেজ জয়েন করলাম না। কারণ স্টে ভ্যাকান্সি রাউন্ডে কলেজ উঠলে বা কলেজ অ্যালট হলে কিন্তু তোমাকে অবশ্যই কলেজটা নিতে হবে। যদি কেউ কলেজটা না নেয় বা কলেজে জয়েন না করে, কলেজে যদি রিপোর্ট না করে, তাহলে কি হবে, তাকে কিন্তু নেক্সট 1 বছরের জন্য নিটের এক্সামে আর বসতে দেওয়া হবে না এবং ফার্দার যে সমস্ত কাউন্সেলিং প্রসেস রয়েছে সেগুলো কিন্তু তাকে আর করতে দেওয়া হবে না। এবং যে সিকিউরিটি ডিপোজিটটা তাদের কাছ থেকে নেওয়া হয় রেজিস্ট্রেশনের সময়, সেই সিকিউরিটি ডিপোজিটটাও কিন্তু তাদেরকে আর ফেরত দেওয়া হবে না। এটা হচ্ছে কিন্তু খুব একটা মারাত্মক ব্যাপার স্টে ভ্যাকান্সিতে, কারণ 1 বছরের জন্য কিন্তু তোমাদের নিটের পরীক্ষাটা কিন্তু আর বসতে দেবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এই গেল আমাদের টোটাল আপগ্রেডেশনের ব্যাপারটা, যে আপগ্রেডেশন মানে কি আমি কিন্তু খুব বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো আপগ্রেডেশন জিনিসটা কি। এবার আমি বলি যে ফ্রি এক্সিট বা এক্সিট এই জিনিসটা কি। ঠিক আছে, তো চলো নেক্সট পয়েন্ট আসুক, ফ্রি এক্সিট। বলি ফ্রি এক্সিট, দেখো কথাটার মধ্যে রয়েছে, একটা রয়েছে এক্সিট, একটা রয়েছে ফ্রি। ফ্রি কোন সেন্সে? ফ্রি হচ্ছে এই সেন্সে, কারণ আমি ফ্রি মানে কি, যে সিকিউরিটি ডিপোজিটটা আমি দিয়েছিলাম সেই সিকিউরিটি ডিপোজিটটা আমি ফেরত পেয়ে যাচ্ছি, ওই জন্য আমি ফ্রি বলি। এবং এক্সিট কেন, যে আমি একটা কলেজ পেয়েছি, মানে কলেজ আমার অ্যালট হয়েছে কিন্তু আমি কলেজে জয়েন করলাম না, আমি এক্সিট করে গেলাম, সেই প্রসেসটাকে বলা হয় ফ্রি এক্সিট। এবার ফ্রি এক্সিট টার্মটা, এই ফ্রি এক্সিট মানে এক্সিটের আগে যে ফ্রিটা লেগে আছে, এই টার্মটা কিন্তু অনলি রাউন্ড 1 এর জন্য অ্যাপ্লিকেবল। মানে একমাত্র রাউন্ড 1 এ কিন্তু আমি ফ্রি এক্সিট নিতে পারি। রাউন্ড 2 বা রাউন্ড 3 তে কিন্তু সেই কথাটাকে আর ফ্রি এক্সিট বলা হয় না, সেই কথাটাকে শুধু এক্সিট বলা হয়। ঠিক আছে, এই ফ্রি কথাটা কিন্তু রাউন্ড 2 বা রাউন্ড 3 তে কিন্তু সরে যায়। ফ্রি কথাটা আমরা আর বলি না, শুধু এক্সিট বলি রাউন্ড 2 আর রাউন্ড 3 তে। এবার আমি আলোচনা করি যে ফ্রি এক্সিটে কি হয় না হয়, সবকিছু আলোচনা আমি করছি। দেখো, রাউন্ড 1 এ ধরো তোমার একটা কলেজ অ্যালট হলো। ঠিক আছে, রাউন্ড 1 এর পর যখন রেজাল্ট বেরোলো, একটা কলেজ অ্যালট হলো, অ্যালটমেন্ট লেটার তুমি পেয়েছো, কিন্তু তোমার মন হলো যে আমি এর থেকেও ভালো কলেজ ডিজার্ভ করি, তাই আমি রাউন্ড 2 তে কাউন্সেলিং করাবো এবং তখন আমি একবারে কলেজে গিয়ে ভর্তি হব এবং তখন আমি সব প্রসেসগুলো ফলো করবো। তাই জন্য তুমি ঠিক করলে যে রাউন্ড 1 এ আমার যখন কলেজ অ্যালট হয়েছে, ধরো এবিসি একটা কলেজ তুমি পেয়েছো, কিন্তু সেই কলেজে তুমি জয়েন করলে না বা রিপোর্ট করাতে গেলেন, তখন কি হবে, তুমি যদি সেই কলেজে জয়েন না করো বা রিপোর্ট করাতে না যাও, তখন কিন্তু তোমাকে কি বলবে না, কলেজ থেকে তখন বলবে, সেই টার্মটা যেটা ইউজ করা হবে সেটা ইউজ করা হবে ফ্রি এক্সিট, যে তুমি কলেজ থেকে ফ্রি এক্সিট নিয়েছো। ঠিক আছে, এবার আমি বলেছিলাম যে আপগ্রেডেশন আর ফ্রি এক্সিটের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা সেটা কিন্তু আমি আলোচনা করবো। দেখো বেসিক ডিফারেন্সটা কিন্তু আমি এখানে দেখো বলেছিলাম যে জয়েন, এই জায়গাটাতেই কিন্তু বেসিক ডিফারেন্সটা আসে। দেখো দুটো রাউন্ডে মানে দুটো প্রসেসে, আপগ্রেডেশন বা ফ্রি এক্সিট, দুটো প্রসেসে কিন্তু তোমার কলেজ অ্যালট হয়। দেখো কলেজ কিন্তু দুটোতেই অ্যালট হয়েছে। একটা ক্ষেত্রে আমি কি করেছি, কলেজে জয়েন করেছি, একটা ক্ষেত্রে কিন্তু আমি কলেজে জয়েন করিনি। দেখো একটা ক্ষেত্রে কিন্তু আমি কলেজে জয়েন করিনি। তা যখন আমি কলেজ পাবো কিন্তু কলেজে জয়েন করব না, তখন আমি ইউজ করবো ফ্রি এক্সিট। কিন্তু আমি কলেজ পেলাম, কলেজে জয়েনও করলাম, তারপরে আমি আপগ্রেড করলাম, এটাকে কিন্তু আমরা বলবো আপগ্রেডেশন। তাহলে বোঝাতে পারলাম যে আপগ্রেডেশন আর ফ্রি এক্সিটের মধ্যে কি বেসিক ডিফারেন্স, আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি বলি রাউন্ড 1 এ তুমি যখন কাউন্সেলিং করাবে, মানে রাউন্ড 1 এ তুমি যখন ফ্রি এক্সিট নেবে, রাউন্ড 1 এর ফ্রি এক্সিটের সময় তোমার কি কি ক্রাইটেরিয়া দেখো। তুমি যে সিকিউরিটি মানিটা তুমি দেবে, সেই মানিটা কিন্তু তুমি আবার ফেরত পেয়ে যাবে, মানে তোমার সিকিউরিটি মানিটা কিন্তু সেফ। এই সিকিউরিটি মানি কত কি কত লাগে, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি বা যারা ডিমড ইউনিভার্সিটির জন্য করাবে তাদের জন্য সিকিউরিটি ডিপোজিট কত, সেটা কিন্তু আমি পরবর্তী যে নেক্সট ভিডিওটা আসছে কাউন্সেলিং প্রসেস রিলেটেড ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দেব। তো সেই ভিডিও থেকেই কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে সিকিউরিটি ডিপোজিট, রেজিস্ট্রেশন ফি এগুলো কি জিনিস। এখানে কিন্তু সিকিউরিটি ডিপোজিটের কোনো রকম লস হবে না রাউন্ড 1 এ যখন আমরা ফ্রি এক্সিট করবো। মানে ফ্রি এক্সিট করলে কখন সিকিউরিটি ডিপোজিট লস হবে না, যখন আমরা রাউন্ড 1 এ কলেজ উঠবে এবং রাউন্ড 1 এর কলেজটা থেকে আমি ফ্রি এক্সিট নেব, ঠিক তখনই কিন্তু আমার একমাত্র এবং কেবল একমাত্র তখনই কিন্তু আমার সিকিউরিটি ডিপোজিটটা সেফ থাকবে, মানে সিকিউরিটি ডিপোজিটটা আমি ফেরত পেয়ে যাবো এবং কোনো রকম সিকিউরিটি ডিপোজিটে লস হবে না। এবং আমি রাউন্ড 2 এর কলেজের চয়েস ফিলিং এর জন্য কিন্তু আমি ডাইরেক্ট এলিজিবল হয়ে যাব। এবার অনেকে এই কথাটা জিজ্ঞেস করে যে এই যে আমি ফ্রি এক্সিট নেবো, মনে হলো যে আমি কলেজে জয়েন করবো না, কলেজে যাবো না, কলেজ অ্যালট হওয়ার পরেও, তা তখন আমরা কি করবো, এটা এটা কিন্তু অনেকের মনে হয়। ঠিক আছে, তা সেই প্রসেসটা কি, ফ্রি এক্সিট নেওয়ার প্রসেসটা কি, সেটা কিন্তু অনেকে জিজ্ঞেস করে। তো দেখো ফ্রি এক্সিট নেওয়ার কোনো প্রসেস হয় না এরকম যে কোনো তুমি ফর্ম ফিল আপ করছো এই করছো, এরকম কিন্তু কোনো প্রসেস ফ্রি এক্সিটে হয় না। ফ্রি এক্সিটে কি হয় না, ফ্রি এক্সিটে জাস্ট যে কলেজটা উঠছে সেই কলেজটাকে তোমাকে ইগনোর করতে হয়, যে কলেজে যা যা হয়েছে উঠেছে, কিন্তু আমি কলেজে যাবো না জয়েন করতে, বা কলেজে আমি রিপোর্ট করতে যাবো না, কলেজে আমি ডকুমেন্ট নিয়ে আবার ফার্দার ভেরিফাই করতে যাবো না। এটাই হচ্ছে তোমার প্রি এক্সিটের প্রসেস। এবং ওই কলেজ রিলেটেড যে সমস্ত প্রসেস তোমার চলবে রাউন্ড 1 থেকে রাউন্ড 2 এর মাঝে, মানে রাউন্ড 1 এর পর কলেজ অ্যালটমেন্ট এবং কলেজ অ্যাডমিশনের জন্য যে সমস্ত প্রসেসগুলো চলবে, সেই সমস্ত প্রসেসগুলোকে কিন্তু তোমাকে ইগনোর করে যেতে হবে। এটাই হচ্ছে ফ্রি এক্সিটের নিয়ম। মানে কলেজ পেয়েছো, কলেজে যাবো না, এর আবার কি নিয়ম থাকতে পারে? কোনো নিয়মই নেই, মানে তুমি জাস্ট কলেজে যাবে না, এটাই হচ্ছে ফ্রি এক্সিটের প্রসেস। ঠিক আছে, এবার আমি বলি যে রাউন্ড 2 তে তোমাদের কলেজ উঠলো, ধরো রাউন্ড 2 তে, এবার তোমার এখানে রাউন্ড 2 তে চয়েস ফিলিং করেছো, এবার রাউন্ড 2 তেও তোমার কলেজ উঠেছে, কলেজ অ্যালট হয়েছে,
তাও তোমার মনে হলো যে আমার মনের মতো কলেজ ওঠেনি, তো আমি কলেজে জয়েন করতে যাবো না। এরকম তোমার মনে হলো যে কলেজ আমি তাও রিপোর্ট কোটাতে জয়েন করবো না। তো তখন যদি তুমি রাউন্ড টু তেও যদি তুমি কলেজ ওঠার পরেও, মানে কলেজ অ্যালট হওয়ার পরেও যদি কলেজে জয়েন না করো, মানে কলেজ কিন্তু অ্যালট হতে হবে, মানে ফ্রি এক্সিটের বা এক্সিটের একটাই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তোমার কিন্তু একটা কলেজ অ্যাটলিস্ট অ্যালট হবে। এটাই কিন্তু ক্রাইটেরিয়া, ঠিক আছে? তো রাউন্ড টু তেও তোমার একটা কলেজ অ্যালট হলো, কিন্তু কলেজে তুমি জয়েন করলে না বা রিপোর্ট করাতে গেলে না, তখন কিন্তু আমার আর ফ্রি এক্সিট রইবে না, তখন কিন্তু আমার এক্সিট হবে। তখন আমি যে টার্মটা ইউজ করবো সেটা কিন্তু এক্সিট, এখানে কিন্তু আমি ফ্রি কথাটা ইউজ করবো না, এখানে কিন্তু কথাটা ফ্রি নেই, ঠিক আছে? তখন কিন্তু যে টার্মটা ইউজ হবে সেটা হবে এক্সিট। কেন ফ্রি কথাটা রইলো না, তারও একটা নিশ্চয়ই কারণ থাকবে। দেখো, রাউন্ড টু তে তোমার যখন কলেজ অ্যালট হবে এবং কলেজের জন্য তুমি যখন রিপোর্ট করাতে যাবে না, তখন যে সিকিউরিটি মানিটা তোমার থাকবে না, সেটা কিন্তু তোমার লস হয়ে যাবে, মানে সেই সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু তোমার কাছে ফেরত আসবে না। সেই সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু তোমার টোটালি লস, ঠিক আছে? এবং তুমি কিন্তু ডাইরেক্ট রাউন্ড থ্রি চয়েস ফিলিং এর জন্য এলিজিবল হবে না। দেখো, নট এলিজিবল ফর রাউন্ড থ্রি চয়েস ফিলিং। তুমি রাউন্ড ওয়ানে কিন্তু তুমি এলিজিবল হয়ে গেছি, কিন্তু রাউন্ড টু তে তুমি যদি কলেজ না নাও, তাহলে কিন্তু রাউন্ড থ্রি চয়েস ফিলিং এর জন্য তুমি এলিজিবল হবে না এবং সিকিউরিটি ডিপোজিটটা তোমার কাছে ফেরত আসবে না। এবার তুমি চাইছো যে রাউন্ড থ্রি কাউন্সিলিং আমি করাতে চাই, আমি রাউন্ড টু তে কলেজ পেয়ে কলেজ যে যাবো না, মানে কলেজ আমি জয়েনও করবো না, কিন্তু রাউন্ড থ্রি কাউন্সিলিং আমি পার্টিসিপেট করতে চাই, এটা তুমি চাইছো মন থেকে। তখন তুমি কি করবে, যে যে সিকিউরিটি ডিপোজিটটা তুমি প্রথমে দিয়েছিলে, মানে প্রথম সিকিউরিটি ডিপোজিটটা তোমার লস হয়ে গেল, যে 5,500 বা 11,000 বা 2,05,000 এরকম কিন্তু সিকিউরিটি ডিপোজিট থাকে। তা এইগুলো কিন্তু তোমার লস হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে, রাউন্ড থ্রি চয়েস ফিলিং তুমি করাতে চাইছো, তার জন্য কিন্তু তোমাকে পুনরায়, মানে আবার কিন্তু তোমাকে সিকিউরিটি ডিপোজিটটা পে করতে হবে, এবং তারপরে কিন্তু তুমি মানে চান্স পাবে যে রাউন্ড থ্রি চয়েস ফিলিং করার জন্য। বুঝতে পারলো? এটা কিন্তু রাউন্ড ওয়ানের মানে কলেজ ছাড়ার নিয়ম, আর কলেজ ছাড়ার নিয়ম। কলেজ ছাড়া বলতে আমি কলেজে জয়েন করলাম না, সেটাকে ফ্রি এক্সিট বলবো। কিন্তু রাউন্ড টু তে কলেজ পেলাম, কলেজে গেলাম না, জয়েন করলাম না, সেটাকে আমরা এক্সিট বলবো। রাউন্ড থ্রি তেও তাই, রাউন্ড থ্রি তেও ধরো তোমার কলেজ উঠলো, কলেজে তুমি জয়েন করলে না, সেটাকেও কিন্তু আমরা এক্সিট বলবো। দেখো, রাউন্ড থ্রি তে দেখো কলেজ অ্যালট হলো, রাউন্ড থ্রি তে দেখো তোমার কলেজ অ্যালট হয়েছে, কলেজ কিন্তু অ্যালট হয়েছে, কলেজ অ্যালট হওয়াটা কিন্তু মাস্ট। কলেজ অ্যালট হয়েছে, কিন্তু তোমার মনে হলো যে রাউন্ড থ্রি তেও কলেজ যেটা অ্যালট হয়েছে আমি সেটা মানে আমি সেটা জয়েন করবো না, তখনই কিন্তু তোমাকে কি বলা হবে, এক্সিট বলা হবে। এখানেও কিন্তু ফ্রি কথাটা তোমার নেই, খেয়াল করে দেখো, এখানেও কিন্তু তোমার ফ্রি কথাটা নেই, তাই না? এবার এখানে ফ্রি কথাটা কেন নেই, সেম কারণ সিকিউরিটি যে ডিপোজিটটা তুমি দিয়েছিলে, সেই সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু তোমার কাছে আর পুনরায় ফেরত আসবে না, সেই সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু তারা কেটে নেবে, এবং তুমি কিন্তু টোটাল কাউন্সেলিং প্রসেস থেকেই বাদ পড়ে যাবে, মানে তুমি কিন্তু ফার্দার আর কোনো কলেজ পাবে না। এমসিসি মানে যে চয়েস ফিলিংটা চলবে, মানে অল ইন্ডিয়া কোটায় যে মানে যে কাউন্সেলিংটা চলছে, তার আন্ডারে কিন্তু তুমি আর কোনো কলেজ পাবে না, কারণ রাউন্ড থ্রি তো কলেজ পেয়ে তুমি যদি কলেজে না যাও, বা কলেজ থেকে তুমি যদি ছেড়ে দেওয়া ঠিক নয়, এটা এটা হচ্ছে কলেজে রিপোর্ট করতেই না যাও, তুমি যদি না যাও, তাহলে কিন্তু তোমাকে আর পরবর্তী কোনো প্রসেসের জন্য আর বলা হবে না, বা তোমাকে কিন্তু পুরো প্রসেসটা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। মানে তুমি কিন্তু স্টেপ ভ্যাকান্সি রাউন্ড বা আরো যে সমস্ত রাউন্ড হবে সেগুলোতে কিন্তু তুমি আর পার্টিসিপেট করতে পারবে না, এবং তুমি কিন্তু আর ফার্দার কোনো কলেজ পাবেও না। তো তোমার কি করণীয়, তোমার তখন একটাই করণীয় কাজ, তোমার স্টেটে, যার যার নিজস্ব স্টেট, আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি, তুমি তখন তোমার স্টেটে কাউন্সেলিং করাবে, এবং স্টেট কাউন্সেলিং এর ভিত্তিতে তুমি কিন্তু তখন আমাদের স্টেটে যে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা প্রাইভেট ডিমড মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তুমি চান্স পেতে পারবে, বা সেমি গভর্নমেন্ট যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তুমি চান্স পেতে পারবে। বুঝতে পারবে? তাহলে এটা কিন্তু আপগ্রেডেশন আর ফ্রি এক্সিটের টোটাল ব্যাপারটা আমি বোঝালাম। এবার আরেকটা পয়েন্ট নিয়ে আমি আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে রেজিগনেশন। যে রেজিগনেশন জিনিসটা কি, খুব ইন্টারেস্টিং একটা জিনিস রেজিগনেশন। রেজিগনেশন মানে হচ্ছে রিজাইন নেওয়া মানে হচ্ছে আমি একটা কলেজে পেয়েছি, সেই কলেজে আমি যেতে চাইছি না, আমি অন্য কলেজে যাবো, তো আমি পুরনো যে কলেজটা পেয়েছিলাম সেই কলেজ থেকে আমি রিজাইন নেব। এবার রাউন্ড ওয়ান এর ক্ষেত্রে যখন এই কেসটা ঘটে, যেটা আমি রিলিভিং লেটার বলেছিলাম আপগ্রেডেশনের ক্ষেত্রে, সেটা কিন্তু আপগ্রেড হওয়ার পর যেটা নিতে হয় সেটা হচ্ছে রিলিভিং লেটার। এবার ধরো রাউন্ড ওয়ানে যে ফ্রি এক্সিট কথাটা বলছি, সেটা কিন্তু এক প্রকারের রিজাইন, ঠিক আছে? এক প্রকারের রিজাইন, রিজাইন ঠিক নয়, ওটা আমি এক প্রকারের রিজাইন বলতে পারি, কিন্তু অ্যাকিউরেট ওই কথাটা কিন্তু রিজাইন নয়, ওটা কিন্তু ফ্রি এক্সিট। এবার রিজাইন কথাটা ঠিক কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়, রিজাইন কথাটা সেই ক্ষেত্রে প্রযোজ্য হয়, ধরো তুমি অল ইন্ডিয়া কাউন্সিলিং করালে বা স্টেট কাউন্সিলিং করালে, আমি রাউন্ড টু এর কথা বলছি, রাউন্ড টু তে যদি বলি তাহলে তোমাদের বুঝতে বেশ ব্যাপারটা সুবিধা হবে, ঠিক আছে? ধরো অল ইন্ডিয়া স্টেট কোটাতেও তুমি কাউন্সিলিং করাচ্ছ, আর আবার তুমি নিজের রাজ্যের স্টেট কোটাতেও, মানে অল ইন্ডিয়া কোটাতে কাউন্সিলিং করাচ্ছ, সেখানে একটা সিট তোমার অ্যালট হয়ে গেছে, আবার তোমার নিজের রাজ্যের স্টেট কোটাতেও কাউন্সিলিং করিয়েছো, এবং সেখানেও তোমার একটা কলেজ কি হয়েছে না, অ্যালট হয়ে গেছে। এবং কখন তোমার অ্যালট হয়েছে, অল ইন্ডিয়া কোটায় তোমার ফার্স্ট রাউন্ডে অ্যালট হয়েছে, সেকেন্ড রাউন্ডে অ্যালট হয়েছে, ঠিক আছে? আর স্টেট কোটায় যখন করিয়েছো, ধরো তোমার সেকেন্ড রাউন্ডে গিয়ে অ্যালট, সাপোজ ধরো আমি এটা ধরতে বলছি, তখন তুমি কি করবে, তা তোমাকে কিন্তু তখন একটা কলেজ ডিসিশন নিতে হবে যে আমি কোন কলেজে পড়বো, কারণ একই সাথে তুমি দুটো ইউনিভার্সিটির আন্ডারে পড়তে পারো না। না, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে পড়ো তখন কিন্তু তুমি WBUHS এর আন্ডারে চলে আসবে ইউনিভার্সিটি, এবং তুমি যদি অল ইন্ডিয়া পড়ো তখন কিন্তু অল ইন্ডিয়া কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি যাবে। একসাথে তো তুমি দুটো ইউনিভার্সিটিতে পড়তে পারো না, তাই তোমাকে একটা সিট কিন্তু ছাড়তে হবে, একটা সিট থেকে তোমাকে রিজাইন নিতে হবে। হতে পারে সেটা তুমি অল ইন্ডিয়া সিটটা ছেড়ে দিলে, মানে রিজাইন নিয়ে নিলে, হতে পারে তুমি যে স্টেটে যে সিটটা পেয়েছো সেই সিটটা তুমি এখান থেকে রিজাইন নিয়ে নিলে।
আর সেটা টোটালি তোমার উপর ডিপেন্ড করছে, তোমার কোন কলেজটা বেশি সুইটেবল, কোন কলেজটা বেশি ভালো লাগছে, তার উপর কিন্তু ডিপেন্ড করছে তুমি কোন কলেজটা থেকে রিজাইন নেবে বা কোন সিটটা তুমি ছাড়বে। তো দেখো, সাপোজ ধরো যে অল ইন্ডিয়া কোটায় জয়নিং হচ্ছে তোমার 1 আগস্ট থেকে 6 আগস্ট, এই বছরের কথাটা আমি বলছি। আর সাপোজ ধরো স্টেট কোটায় কি বলেছে, জয়নিংটা বলেছে 7 আগস্ট থেকে 12 আগস্ট। এবার দেখো যে এমসিসি একটা নোটিশ বার করবে, ধরো সাপোজ সেটা 3 আগস্ট নাগাদ একটা নোটিশ বের করলো, মানে 1 আগস্ট থেকে 6 আগস্টের মাঝে কিন্তু টোটাল 6 দিন রয়েছে। এবং 6 দিন রয়েছে, এবং এখানেও কিন্তু স্টেটে যখন আমি মানে জয়েন করবো তার মাঝেও কিন্তু 6টা দিন রয়েছে। এবং তোমাকে কিন্তু এখানে 3 তারিখের মধ্যে বের করে দেবে, 3 তারিখের মধ্যে কিন্তু 3 আগস্ট, 3 তারিখের মধ্যে কি 4 তারিখের মধ্যে কিন্তু তোমাকে এমসিসি একটা নোটিশ বের করে দেবে রিজাইনে। এবং তুমি সাপোজ ধরলে যে আমি অল ইন্ডিয়া কোটার সিটটা ছেড়ে দেবো, আমি স্টেটের যে সিটটা পেয়েছি সেটাই পড়বো। তখন তোমাকে কি করতে হবে, যে এমসিসি যে নোটিশটা বার করেছে, ধরো এমসিসি যে রিজাইন লেটারটা দিয়েছে সেটা 3 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে দিয়েছে, যে এর মধ্যে আমাদের কলেজ থেকে তোমরা রিজাইন নিতে পারো। এরকম প্রতিটা কলেজের ক্ষেত্রে এক একটা পিরিয়ড থাকবে, রিজাইন পিরিয়ড থাকবে, যে তোমরা এই তারিখ থেকে এই তারিখের মধ্যে রিজাইন নিতে পারবে, এবং তোমরা এই কলেজ থেকে রিজাইন নিয়ে নেবে। ঠিক আছে, তা তুমি সেই কলেজে যাবে, মানে এই রিজাইন লেটারটা নিতে কিন্তু তোমাদের ফিজিক্যালি যেতে হয়। এবার ধরো সাপোজ কেন আমি রাউন্ড 2 এর উদাহরণটা দিয়েছিলাম, ধরো তুমি রাউন্ড 2 তে অল ইন্ডিয়া যে কলেজটা পেয়েছিল অল ইন্ডিয়ায়, সেই কলেজে তুমি ভর্তি এসেছো, রাউন্ড 1ই ভর্তি এসেছিলে। এবার রাউন্ড 2 তেও তোমার ওই কলেজটাই রিটেন রয়েছে। এবং তুমি যখন রাউন্ড 1-এ ওই অল ইন্ডিয়া কোটার কলেজটায় ভর্তি এসেছিলে, তখন কিন্তু তোমাকে সমস্ত ডকুমেন্টস সেই কলেজে জমা দিয়ে আসতে হয়েছিল, তাই না? জমা দিয়ে আসতে হয়েছিল। এবং তুমি স্টেটে কিন্তু রাউন্ড 1-এ কোনো কলেজ পাওনি, সাপোজ তুমি স্টেটে রাউন্ড 2 তে কলেজ পেয়েছো। এবং রাউন্ড 2 তে তুমি যখন কলেজ পেয়েছো, তখন কি করবে না, তোমার কি হবে না, রাউন্ড 2 তে তুমি ধরো কলেজ পেলে, এবং তুমি চাইছো যে আমি স্টেটের কলেজটায় পড়বো, অল ইন্ডিয়ার কোটার কলেজে পড়বো না। তখন কি করবে না, স্টেট কোটাতে এবার তুমি রেজিস্ট্রেশন নিতে চাইছো, মানে অ্যাডমিশন হতে চাইছো কলেজে। তখন তোমাকে কিন্তু অল ইন্ডিয়ায় যে লেভেলে যে তুমি কলেজটা পেয়েছিলে সেই কলেজে কিন্তু তোমাকে ফিজিক্যালি যেতে হবে, এবং গিয়ে তোমাকে সেই কলেজ থেকে রিজাইন লেটার নিতে হবে, এবং তার সাথে সাথে কিন্তু সেই কলেজ থেকে সমস্ত ডকুমেন্টসও তোমাকে নিয়ে আসতে হবে। এবং স্টেটে যে কলেজটা পেয়েছো সেখানে গিয়ে কিন্তু তোমাকে জমা দিলে পুরো ব্যাপারটা কমপ্লিট। এবার আমি তোমাকে বলি, একটা কথা আমি বলে রাখি, ধরো তুমি ফার্স্ট রাউন্ডে তোমার দুটোই কলেজ উঠেছে, মানে স্টেটেও তুমি কলেজ পেয়েছো, অল ইন্ডিয়াতেও তুমি কলেজ পেয়েছো। এবার তুমি ঠিক করে নেবে যে তুমি কোন কলেজে যেতে চাইছো, তুমি স্টেটের কলেজে যাবে না অল ইন্ডিয়ার কলেজে যাবে। এবার ধরো তোমার অল ইন্ডিয়াতে সাপোজ এমস উঠে গেছে। এবার এটা খুব স্বাভাবিক যে এমস উঠলে তোমরা এমসেই যাবে, তাই না? এবার সাপোজ ধরো অল ইন্ডিয়া কোটায় তোমার কোনো এমস উঠলো না, তোমার XYZ কোনো একটা রাজ্যের যে 15% কোটা রয়েছে, সেই 15%-এর মধ্যে তোমার একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট উঠেছে। হতে পারে সেটা উত্তরপ্রদেশ উঠেছে, হতে পারে সেটা মধ্যপ্রদেশে পেয়েছো, হতে পারে সেটা গুজরাটে, হরিয়ানায়, যেখানে খুশি তোমার সিটটা পেয়েছো। এবং তুমি তোমার রাজ্যে, আমি আমার ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি, ধরো ওয়েস্ট বেঙ্গলে তুমি সিটটা একটা পেয়েছো, ধরো সাপোজ তুমি সিটটা পেয়েছো বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, সাপোজ ধরো তুমি পেয়েছো। এবং তুমি চাইছো, তুমি আর মধ্যপ্রদেশ যেতে চাইছো না, রাউন্ড 1-এর কথা বলছি কিন্তু আমি, এটা খুব ভালো করে শুনবে, রাউন্ড 1-এর কথা বলছি। তাহলে রাউন্ড 1-এ এবার তুমি চাইছো যে আমি ওই কলেজটা যাবো না, অল ইন্ডিয়া লেভেলে যে কলেজ উঠেছে, মানে মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশে যে কলেজ উঠেছে, আমি সেটাই যেতে চাইছি না। আমি যেতে চাইছি আমার স্টেটের কাউন্সিলিং এর মারফত, আমি স্টেটেই কিন্তু আমার ওই কলেজটা যেতে চাইছি। তখন তুমি কি করবে, এবার তোমার তো কলেজ জয়নিং ডেট হচ্ছে 1 আগস্ট থেকে 6 আগস্ট, ঠিক আছে? আর এর মাঝে এই 1 আগস্ট থেকে 6 আগস্ট যখন কলেজের জয়নিং ডেট চলবে, এই 6 তারিখ নাগাদই কিন্তু তোমার 6 তারিখ নাগাদই কিন্তু তোমার স্টেটে কি চলে আসবে, 6 তারিখ কি 5 তারিখ নাগাদ কিন্তু তোমার স্টেটে রেজাল্ট বেরিয়ে যাবে, এবং তুমি কিন্তু বুঝে যাবে যে তোমার স্টেটে কোন কলেজ হবে কি না হবে। তুমি কিন্তু সেটা যখন তোমার মেরিট লিস্ট বেরোবে, তখনই কিন্তু সেটা দেখেই তুমি বুঝে যাবে যে আমি আমার স্টেটে কোন কলেজটা পেতে চলেছি। এরকম যদি হয় যে তুমি স্টেটে একটা কলেজ পেতে চলেছো, তাহলে একটা কাজ করবে, অল ইন্ডিয়া লেভেলে যে কলেজটা পেয়েছো সেখানে যাওয়ারই দরকার নেই, মানে সেখান থেকে তোমরা ফ্রি এক্সিট নিয়ে নাও রাউন্ড 1-এ। সেখানে তোমার আর ডকুমেন্ট জমা দেওয়ারই দরকার নেই, তোমাকে জয়েন করারই দরকার নেই কলেজটা। তাহলে কিন্তু তোমাকে রেজিগনেশনের ব্যাপারটাকে পোহাতে হবে না, ঠিক আছে? কিন্তু এরকম যদি হয় যে তোমার ধরো 6 আগস্টেই রেজাল্ট এলো, আর তুমি শিওর নও যে স্টেটে তোমার কোন কলেজটা হবে কি হবে না, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে তোমার একটা কলেজ উঠে গেছে, মধ্যপ্রদেশ, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, কোনো একটা জায়গায় একটা কলেজ উঠে গেছে, তখন কিন্তু তুমি ওই কলেজটা জয়েন হয়ে থাকলে, এবং স্টেটেও ধরো তোমার কলেজটা উঠলো, তখন কিন্তু আবার তোমাকে সেই কলেজে ফিজিক্যালি যেতে হবে, কারণ স্টেটের কলেজটা ভর্তি হওয়ার জন্য। এবং সেখানে ফিজিক্যালি গিয়ে তোমাকে রিজাইন লেটারটা নিতে হবে, এবং রিজাইন লেটার এবং সমস্ত ডকুমেন্ট যেগুলো তুমি জমা দিয়েছিলে সেগুলো কিন্তু নিয়ে আসতে হবে, এবং তোমাকে স্টেটের কলেজে আবার সেই ডকুমেন্টস গুলো জমা দিতে হবে, এবং কলেজের যে বন্ড এফিডেভিট রয়েছে সেটা কিন্তু জমা দিতে হবে। বলে রাখি, যারা এখনো পর্যন্ত কলেজের বন্ড এফিডেভিট, আমার হঠাৎ মনে পড়লো যে যারা এখনো পর্যন্ত কলেজের বন্ড এফিডেভিটের ভিডিওটা দেখোনি, আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি কলেজের যে ইউজি বন্ড ফরম্যাট যেটা হয়, যেটা বন্ড এফিডেভিট হয়, যেটা বানাতে হয়, সেটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গল WBMCC কাউন্সিলিং এর পর, যখন আমাদের কলেজে অ্যাডমিশন হবে তখন কিন্তু লাগে। তো তোমরা যারা এখনো পর্যন্ত জানো না যে কি করে বন্ডটা বানাতে হয়, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিও। আহ, দেখবে, ভিডিওটা দেখার পর কিন্তু তোমাদের যা যা কনফিউশন রয়েছে কলেজ বন্ড সার্টিফিকেট নিয়ে, সব কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হয়ে যাবে, হয়ে যেতে পারলাম আশা করি। তা আমি কিন্তু টোটালি রেজিগনেশন, ফ্রি এক্সিট এবং আপগ্রেডেশনের ব্যাপারে কিন্তু তোমাদের পুরোটাই বোঝালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে তোমরা বুঝতে পেরেছো কি পারোনি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তার কিন্তু একটা রিভিউ তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা সত্যিই অন্যদের থেকে আলাদা কিনা, বা আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো সত্যি ইউনিক কোয়ালিটি কন্টেন্ট আমি প্রোভাইড করছি কিনা, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবং তোমরা জানো আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো কিন্তু আমি খুব ডিটেলসে বানানোর চেষ্টা করি, খুব ডিটেলিং করা থাকে ভিডিওগুলোর মধ্যে। সুতরাং একটা ভিডিও দেখার পর কিন্তু তোমাদের অন্য আর কোনো ভিডিওতে যাওয়ার প্রয়োজন পড়ে না। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের বন্ধু বান্ধব যারা অল ইন্ডিয়া কাউন্সিলিং এ অংশগ্রহণ করবে বা যারা স্টেটিভ কাউন্সিলিং এ অংশগ্রহণ করবে সবার ক্ষেত্রে কিন্তু এই ৩টে টার্ম জানা খুব ইম্পর্টেন্ট। তার সাথে রিলিভিং লেটারের টার্মটাও জানা ইম্পর্টেন্ট। তো তাদেরকে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, এবং শেয়ার করে দিয়ে তুমি কিন্তু তোমার বন্ধুদেরও আপডেট রাখতে পারো তোমাদের সাথে সাথে। আর যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু ভিডিওটা শুধুমাত্র দেখে কি বলবো বাসি মুখে চলে যেও না। ভিডিওটা দেখে কিন্তু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দিয়ে কিন্তু হাসি মুখে ভিডিও থেকে বিদায় নিও। তো আজকে এই পর্যন্তই। আজকের যে ভিডিওটা আমি করলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। ততক্ষণের জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। জয় হিন্দ, জয় ভারত।